কাল আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি। বাড়িতে এই ব্যাপারে কিছু জানিয়েছো? হ্যাঁ, গতকাল আম্মুকে সব বলেছে। সাদ কফির কাপে চুমুক দিয়ে বলে, কি বললেন উনি? আম্মু তো রাজি। তার থেকেও বড় কথা হলো আম্মু খুব খুশি, তবে একটু ভয় পাচ্ছেন আব্বুর জন্য। ওনাকে মানানো হয়তো এত সহজ হবে না। সাজির কথায় সাদ আলতো হাসে। আখি সেই হাসির পানে তাকিয়ে থেকে ভাবে, লোকটা হাসলে কত সুন্দরই না দেখায়। এভাবে আলতো হেসেও বুঝি কাউকে এত ভালো লাগতে পারে? তার তো জানা ছিল না। কিন্তু এ লোক হাসে না কেন? এভাবেই তো সবসময় হাসতে পারে সে। কত সুন্দর লাগে দেখতে। তারপরে সে নিজের মাথায় অদৃশ্যে বাড়ি মারলো। মুখে লাগাম টান আখি। এসব কি বলছিস তুই? ওই লোক হাসুক বা না হাসুক তাতে তোর কি? না মানলে মানাতে হবে। ভয় থাকলে সব কাজ হাসিল করা যায় না। আমাকে আমার মতো করে সামলাতে দাও। তোমার আম্মুকে সব বলে রেখো তাহলে। কাল ছুটির দিন, তাই সকাল সকালে আমরা পৌঁছে যাব। এটা আমি ফোনেই বলতে পারতাম, কিন্তু তোমার ভয় হয়তো তাতে কমতো না, তাই নিজেই আসলাম। সাজি আবার আপ্লুত হয় সাদের কথায়। আখি অবাক হয়, ভাবে মানুষটা এতটাও খারাপ না। তোমাদের বাড়িতে কে কে আছে? আমি, আখি, আব্বু, আম্মু, শিমু আপা আর জালাল ভাইজান। বাকি দুজনকে? শিমু আপা এতিম। আব্বু ছোটোবেলায় ওকে আমাদের বাড়িতে এনেছেন, স্কুলে ভর্তিও করিয়ে দিয়েছেন, কিন্তু আপা পড়তে চাননি। আব্বু বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দিলেও কোনো কাজ হয়নি। তার নাকি পড়াশোনা করতে ভালো লাগে না, সে নাকি বাড়ির কাজ করতেই বেশি উৎসাহিত। অতপর আব্বু হাল ছেড়ে দেন। অসহায় মেয়েটিকে বাড়ি থেকে তো আর বের করে দেওয়া যায় না। অগত্যা আপু বাড়ির কাজে লেগে পড়েন। পরে জানলাম আব্বুর বাড়তি যাতে খরচ না হয় সেই জন্যই আপা পড়তে চাননি, বরং বাড়ির কাজে হাত লাগিয়ে একটু মনে শান্তি চেয়েছেন। তবে আমরা যখন এটা জানলাম তখন বড্ড দেরি হয়ে গেছে, তাই শিমু আপার আর পড়াশোনা হয়নি। আর আরেকজন? জালাল ভাইজান হলেন আব্বুর ড্রাইভার। ভাইজানেরও একই রকম কেউ নেই। মা বাবা হঠাৎ করেই মারা যাওয়ার পর বড় ভাই সব আত্মসাৎ করে নেন। কিশোর জালাল ভাইজান তখন দিক বিদিক হারিয়ে রাস্তায় ঘুরছিলেন কাজের আশায়। একদিন আমার আব্বুর হাতের একটা ফাইল কেউ চুরি করে নেয়। আব্বু যেহেতু অ্যাডভোকেট তাই তাতে অনেক ডকুমেন্ট ছিল। জালাল ভাইজান সেই চোর থেকে ফাইলটা উদ্ধার করে আনেন। তারপরেই আব্বুর সাথে নানান কথা হয়। পরেই সে আমাদের বাড়িতে আসে, ড্রাইভ করা শেখে আর এই বাড়িতেই থেকে যায়। তার থেকেও বড় কথা ভাইয়া, ওই জালাল ভাইজান আর শিনু আপা একে অপরকে ভালোবাসে। আমাদের বাবা সেই ভালোবাসাটাও মেনে নেয়নি। সাদ শোনে সবটা, কিন্তু আর কিচ্ছু বলে না। ওদিকে সামির আর আখি গল্প জুড়ে দিয়েছে। সে গল্পের আর থামার নামই নেই। গল্পের ফাঁকে ফাঁকে আখি হেসে যাচ্ছে। আখির চোটে হাসির চোটে আখির চোখ মুখ সব নড়ছে, ঠোঁট কাঁপছে, সারা মুখ যেন ঝলকাচ্ছে। সাদ সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপরে নিজের নজর ফিরিয়ে নেয়। যাই হোক মিস আখি, তোমাকে এই যেই জন্য এখানে আনা। কাল যেহেতু আমরা যাচ্ছি, আশা করব অন্যায় না করেও যেভাবে অন্যায়কে শায়েস্তা করেছিলে, কাল চাইবো সেভাবেই নিজের বোনের পাশে থাকবে। আখি রাগে হিস হিস করতে থাকে। আবার সেই কথা। দেখুন, আপনি না বলেও আমি আপুর পাশে থাকতাম। বিশ্বাস তো নেই। তুমি হয়তো সঠিক কথা সঠিক জায়গায় বলতে নাও পারো। আখির আগে সামির ও সাজির দিকে তাকায়। তারা দুজনেই নির্লিপ্ত। তবে সামির নিজের নির্লিপ্ততা কাটিয়ে বলে, ভাইয়া থাক না এসব কথা, ও তো ভুল করেই ফেলেছিল। আর উনি আমাকে মাফও করে দিয়েছিলেন, কিন্তু আমাকে পচাতে ছাড়ছেন না। সাদ আর কিচ্ছু না বলে উঠে পড়ে। আমাকে যেতে হবে, অফিসে কিছু কাজ আছে। ভাইয়াকে আগে একটু পৌঁছে দাও। না না, কোনো দরকার নেই, আমি যেতে পারবো। তাছাড়া আপু তো আছেই। সামির ফিস ফিস করে বলে, আমি তোমার আপুর সাথে একটু সময় কাটাতে চাইছিলাম, চাও না আখি? আপনার ভাইয়ের সাথে আমি যাব না ভাইয়া। না জানি আমাকে আবার কি বলে অপমান করেন। একসাথেই তো এলে, কিছু হবে না। আমার হাতে অত সময় নেই। কারো যাওয়ার ইচ্ছে হলে সে যেন এক্ষুনি গাড়িতে বসে, নইলে আমি একাই চলে যাব।
আখি ভেবেছিল একাই চলে যাবে, কিন্তু শিহাবের কথা ভেবে আর একা যেতে মন চাইল না। তাই মনের বিরুদ্ধে গিয়েও গাড়িতে গিয়ে বসলো। আখি বসে পড়লেও সাদ গিয়ে বসে। গাড়ি চলতে থাকে আপন মনে। আখি চুপ করে থেকে কিছুক্ষণ পরে বলে, আপনি তো সবার সাথে ভালো ব্যবহার করেন, সবাই আপনাকে ভালোবাসে, তাহলে আমার সাথে এমন দ্বিরূপ আচরণ কেন? কারণ তুমি সেটারই যোগ্য। নিজেই তো মাফ করে দিয়েছিলেন, বোনের সাথে বুঝি কেউ এমন ব্যবহার করে? আখির কথায় সাদ হঠাৎ করে গাড়ির ব্রেক কষে। আখি সামনের দিকে ঝুঁকে পড়তে লাগলে সাদ এক হাতে তাকে বাঁচিয়ে নেয়। কপালে চোট পাওয়া থেকে বাঁচায়। আখি জোরে জোরে শ্বাস নেয়। হোয়াট? কি বললে তুমি? বোন? আর তুমি? শোনো মেয়ে, আমার সাথে একদম সম্পর্ক পাতাতে আসবে না, আগেও বলেছি। সম্পর্ক পাতাতে কেন যাব? আপনি তো আমার ভাই, বড় ভাই, সেই হিসেবে আমি আপনার। সাদ বড় বড় চোখ করে তাকায়। আখি চুপসে যায়, বোঝে না সে কি এমন বলল। ভালো কথাই তো বলেছে। সাদ আবার ড্রাইভ করতে শুরু করে। আখির বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গাড়ি থামায়। নামো। আখি গাড়ি থেকে নেমে পড়ে, সাদের দিকে তাকিয়ে বলে, আপনিও চলুন, আব্বু বাড়ি নেই, আম্মু আপনাকে দেখলে খুব খুশি হবেন। সাদ বলে, কাল আসছি। বলেই স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। এ ছেলের সমস্যাটা কি বুঝি না বাপু। বলেই আখি কলিং বেল বাজায়। জুবায়ের খান ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। আজ সাপ্তাহিক ছুটির দিন, তাই তিনি বাড়িতেই আছেন। রুবাইয়া বেগম কিচেনে নানান পদ রান্না করছেন আর দরজার পানে চাইছেন। ওনাদের হয়তো আসার সময় হয়ে গেছে। আখি আর সাজি আজ হাতে হাতে রুবাইয়া বেগমকে সব এগিয়ে দিচ্ছে। সিমও আছে। সে শুধু শুনেছে বাড়িতে আত্মীয় আসবে, কিন্তু কারা আসছে সেটা সেও জানে না। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। তিনজনের হাতে থেমে যায়। তারা একে অপরের পানে তাকায়। রুবাইয়া বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। জুবাইর খান দরজা খোলার জন্য উঠলে রুবাইয়া বেগম ওনাকে থামিয়ে দেন। তুমি বসো, আমি দেখছি। রুবাইয়া বেগম দরজা খুলে জান্নাতুল বেগমের হাস্যোজ্জ্বল মুখটি দেখতে পান। খুশিতে ওনার চোখ চিকচিক করে ওঠে। জান্নাতুল বেগমের অবস্থাও তাই। রুবাইয়া বেগম ধুকরে কেঁদে ওঠেন। জান্নাতুল বেগম ওনাকে জড়িয়ে ধরেন। কেমন আছিস রুবা? ভালো, তুই? খুব ভালো। যে ভালো মুখে বলে উপলব্ধি করানো সম্ভব না। কে এসেছে রুবা? রুবাইয়া খানের কথায় জান্নাতুল বেগম চুপ হয়ে যান। পরবর্তী পরিস্থিতির কথা ভেবে ভয়ে চুপসে যান। ভালো আছেন ভাইজান? খুব ভালো আছি। রুবাইয়া বেগম হাসেন। দেখেন অনেকজন এসেছে। রুবাইয়া বেগম কাউকে চিনলেন না, তবে জান্নাতুল বেগমের পাশে দাঁড়ানো লোকটিকে দেখিয়ে বলেন, এ ও আমার ছোট ছেলের স্বামীর। তারপরে ফিসফিস করে বললেন, তোর হবু জামাই পছন্দ হয়েছে? রুবাইয়া বেগম রুবাইয়া বেগম হেসে উত্তর দেন, খুব। স্বামীরকে এক দেখায় ওনার পছন্দ হয়েছে, আর হতেই হবে। সে কি কম সুদর্শন নাকি? এত বাবা, ভেতরে এসো, আপনারা সবাই আসুন। রুবাইয়া বেগম সবাইকে নিয়ে ভেতরে আসে। ওদিকে রান্নাঘরে দাঁড়িয়ে আখি আর সাজি দুজনেই ভয়ে কাঁপছে। তোমরা এমন কেন করছো? কারা এসেছে? আখি ছোট্ট করে উত্তর দেয়, আমার ফুপ্পি। আখির ফুপ্পি এসেছে শুনে এবার শিমও ভয় পেয়ে যায়। না জানি বাড়িতে এবার কি যুদ্ধটাই না বাঁধবে। সবাই এক এক করে বাড়িতে ঢুকতেই জুবায়ের খান ওনাদের দিকে তাকান, আর তাকাতেই ওনার চোয়াল শক্ত হয়ে যায়। রাগে মুহূর্তেই চোখ মুখ লাল বর্ণ ধারণ করে। রুবাইয়া বেগমের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে ওঠেন। সাজিয়া রাখি রান্নাঘর থেকেই কেঁপে ওঠে। শেষ, সব শেষ। ভয় পাস না আপু, দেখি কি হয়। কিন্তু সবাই এসেছে, ওই লোকটা তো আসেনি, মানে সাদ চৌধুরী। ভাইয়া আসেনি? সাজি ভালোভাবে তাকায় সবার দিকে। হ্যাঁ সত্যি তো। তাহলে তাহলে কি হবে? ভাইয়া যে বললেন সব সামলে নেবেন। আমি ওই লোককে তো আগেই বিশ্বাস করিনি, ফাঁকা বুলিয়ে আউড়ে চলে গেছে, আসবে বলে মনে হয় না। সাজি কেঁদে ওঠে। সিমু ওদের কথায় কিছুই বোঝে না, তবুও সাজিকে কাঁদতে দেখে আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। কাঁদিস না আপু, আমরা তো আছি, সব ভালোই হবে, দেখিস। ওদের সাহস কি করে হয় এই বাড়িতে ঢুকার? তুমি সে সাহস দিয়েছ? দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে কেন দাওনি রুবা? তুমি শান্ত হও, আমার কথাটা তো একবার। কোনো কথা না।
ওদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাইজান, আমার কথাটা। কে ভাইজান? আমি কারো ভাইজান নই। আর না আমার কোনো বোন আছে। যে ছিল সে 30 বছর আগে মারা গেছে। মৃত সে আমার কাছে। জুবায়ের খানের কথা জান্নাতুল বেগমের বুকে এসে বিঁধে তিনি ধুকরে কেঁদে ওঠেন। আজাদ চৌধুরী ওনাকে সামলান। ভাইজান, আপনি আমাদের কথাটা শুনুন। মানছি ভুল হয়েছে, একবার সুযোগ তো দিন। সুযোগ? কিসের সুযোগ? আর অপরিচিত মানুষকে আমি সুযোগ দিতে যাবই বা কেন? কাবেরী বেগম মনে মনে বেশ আনন্দিত। বেশ হয়েছে। এই বাড়ির মেয়েকে বাড়ির বউ করার খুব শখ, তাই না? আমিও দেখতে চাই, এইবার করো। আমিও দেখতে চাই এই বিয়ে কি করে হয়। আমার মেয়েকে অস্বীকার করা, নিজের ছেলেকে তুমি রাজি করাওনি, তাই না ভাবি? আমার মেয়েটার মন ভেঙে দিলে, এবার তোমার ছোট ছেলের মন যখন ভাঙবে তখন কি করবে তুমি? বেশ হবে। তুমি একটু শান্ত হও। ওনারা সবাই এসেছেন তোমার কাছে, আত্মীয়দের সাথে এমন ব্যবহার কেন করছো? কারণ ওরা আমার কেউ না, আর যারা আমার কেউ না তাদের প্রতি দরদ দেখিয়ে কি লাভ? আমাদের প্রতি না হয় দরদ নাই বা দেখালেন, কিন্তু নিজের মেয়ের যে এত কাণ্ড করে বসে আছে সেদিকে খেয়াল আছে তো আপনার? কাবেরী বেগমের কথা শুনে জুবায়ের খান সেদিকে ভ্রু কুঁচকে তাকান, বোঝার চেষ্টা করেন উনি আসলে কি বলতে চাইছেন। আজাদ চৌধুরী বোনের দিকে গরম চোখে তাকান, কিন্তু তিনি ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছেন। এখানে স্বাদ নেই মানে তিনি যা খুশি বলতে পারেন। স্বামীর করুণ দৃষ্টিতে তার ফুপির দিকে তাকায়। হেনা গিয়ে স্বামীরের পাশে দাঁড়ায়। খালামণির কথায় কষ্ট পাস না ভাই, জানিস তো উনি কেমন। স্বামীর কিছু বলে না, চুপ করে থাকে। জুবায়ের খান কাবেরী বেগমকে বলেন, কি বলতে চান ভালোভাবে বলুন। হিয়ালি আমার পছন্দ না। আর আমার মেয়ের প্রসঙ্গ এখানে কোথা থেকে বা আসছে? কারণ আপনার মেয়ের জন্যই তো আমাদের এখানে আসা, সেই তো নাটের গুরু। কাবেরী। সাজ্জাদ খান বেশ রেগে গেলেন। এখানে এসেছেন ওনারা পরিস্থিতি ঠিক করতে, কিন্তু ওনার ছোট বোন সেটা ঠিক করা বাদ দিয়ে আরো খারাপ করার কাজে লেগে পড়েছে। সাবিহা বেগম তেতে ওঠেন। ওনার তো ইচ্ছে করছে ছোট ননদকে ঠাটিয়ে একটা চর বসিয়ে আসতে, কিন্তু কিছু করার নেই এখন। আমার উপর চিৎকার কেন করছেন ছোট ভাইজান? আমি তো ঠিক কথাই বললাম। তোকে ঠিক বল, কিছুই বলতে হবে না, নিজের মুখটা বন্ধ রাখ, তাতেই হবে। সাজ্জাদ খানের অপমানে কাবেরী বেগমের মুখটা থমথমে হয়ে যায়। সে বড় বোনের দিকে তাকাতেই কামিনী বেগম চোখ দিয়ে ওনাকে কিছু একটা ইশারা করেন। কামেরী বেগম চুপ হয়ে যান, তবে ভেতরে রাগটা ক্রমশই বাড়তে থাকে। মুখ সামলে কথা বলুন। ভুলে যাবেন না আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন। আর আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আপনি আমার মেয়ের সম্পর্কে কথা বলছেন। কি করেছে সে? সে ভালোবেসেছে, আপনার বোনের ছেলেকে ভালোবেসেছে। কাবেরী বেগমের কথায় জুবায়ের খান কিছু সময়ের জন্য থমকে যান, বাকরুদ্ধভাবে তাকিয়ে থাকেন সবার দিকে। অবাস্তব কিছু শুনে ফেলায় ওনার দেহ যেন এক স্থানেই জমে গেছে। অবিশ্বাস কথা তিনি বিশ্বাস করে উঠতে পারলেন না। বারবার ওনার মনে হলো উনি ভুল শুনেছেন। ওনার মেয়ে এভাবে ওনার বিরুদ্ধে যেতে পারেন না। যেখানে উনি এসব মানেন না সেখানে ওনার মেয়ে এসব কখনোই করবে না, কখনোই না। রুবাইয়া বেগম ভয়ে ততস্থ হয়ে যায়। রান্নাঘরে থাকা শিমও এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে। আখি শক্ত হাতে বোনকে জড়িয়ে রাখে। আজ যাই হোক না কেন, দুর্বল হলে মোটেও চলবে না। বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে হবে। আপনারা বসুন, এভাবে দাঁড়িয়ে কেন আছেন? রুবাইয়া বেগম বেশ ধীর কণ্ঠে কথাটা বলেন। সামির তার মামাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, কিন্তু জুবায়ের খান হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে গেলেন। রুবাইয়া বেগম বুঝলেন এটা ঝড়ের পূর্বাভাস, আর হলো তাই। আখি, সাজি। জুবায়ের খান মেয়েদের নাম ধরে চিৎকার করে ওঠেন। সেই চিৎকারে সাজি ও আখির পিলে চমকে ওঠে। তারা ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে জুবায়ের খানের সামনে দাঁড়ায়। দুজনেরই দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। ওনারা কি বলছেন? তোরা কি করেছিস? সাজিয়া রাখি দুজনেই ভয়ে চুপ, মুখ দিয়ে তাদের কথা বলা হয় না। কি হলো? আমি কি জিজ্ঞাসা করেছি?
জুবায়ের খানের ধমকে দুই বোন কেঁপে ওঠে। সামির অসহায়ভাবে তাদের দিকে চায়। কিছু বলতে গেলে আজাদ চৌধুরী তাকে থামিয়ে দেয়। সে চুপ হয়ে যায়, কিন্তু স্বস্তি পায় না। আসলে আব্বু আমি আমি আসলে আরে অত তোনা মনে করার কি দরকার সাজি? বলেই দাও তুমি সামিরকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও। তাই তো আমরা এসেছি। কাবেরী বেগমের কথাটা জুবায়ের খানের কানে যেন বজ্রপাতের মতো শোনালো। তিনি সাজির সামনে গিয়ে বলেন, উনি কি বলছেন সাজি? আব্বু আমি আসলে এটা সত্যি? আব্বু আসলে আমি জিজ্ঞাসা করেছি এটা কি সত্যি? সাজি ভয়ে কেঁদে ফেলে। সামিরের দিকে এক পলক তাকিয়ে দেখে সে অসহায়ভাবে তার দিকেই তাকিয়ে আছে। সামিরের মুখটা দেখে সাজি বুকটা ধক করে ওঠে। সে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। সঙ্গে সঙ্গে তার গালে এসে পড়ে একটা চর। চরটা এতটাই জোরে মারা হয়েছে যে সাজি তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু আখি তাকে ধরে ফেলে। সামির আর কোনো কিছু মানে না, দৌড়ে গিয়ে সাজিকে আগলে নেয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোমার খুব লেগেছে সাজপাতে, বলো না। সাজি সামিরের দিকে চেয়ে আবার তার আব্বুর দিকে তাকায়। জুবায়ের খান রাগে ফুঁসছেন। সামির সাজিকে ধরে আছে, এটাই যেন আগুনে ঘি ঢালার কাজ করছে। তিনি সামিরকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সামির পড়ে যেতে যেতে কোনোভাবে নিজেকে সামলে নেয়। ছি, তুমি আমার মেয়ে সেটা ভাবতে আমার লজ্জা পাচ্ছে। এত বড় একটা কাণ্ড করলে আমি এসব মেনে নিব না। যেন ভালোবাসলে এত বড় সাহস হয়ে গেছে তোমার। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়ে দিব। সাজি এবার শব্দ করে কেঁদে ওঠে, কিন্তু সেই শব্দের তীব্রতা জুবায়ের খানের কান পর্যন্ত পৌঁছালো না। সামির কোনো রকমে উঠে দাঁড়িয়ে সাজিকে আগলাতে যায়, কিন্তু জুবায়ের খান হিতাহিত জ্ঞান হারিয়ে সামিরকে চর মারতে গেলে বাদ সাধে সাজি, যার দরুন চরটা এসে লাগে সাজির গালে। তুমি এসব কি করছো? মারবে নাকি ছেলেটাকে? মেয়েটাকে কি মেরে ফেলবে? খুব দরদ হচ্ছে ওর জন্য, খুব। তার মানে তুমি সব জানতে, তাই না রুবা? আর জেনে শুনে মেয়েকে আগুনে ঠেলে দিলে? বুক কাঁপলো না তোমার? আমি ওদের আগুনে ঠেলে দিয়েছি? এসব তুমি কি বলছো? ও তো আমারও মেয়ে। কিন্তু তোমার কাজ তো সেটা বলছে না রুবা। ভাইজান, যা হওয়ার তো হয়ে গেছে। ওরা তো ভালোবেসেছে। আমাদের উচিত ওদের ভালোবাসার যোগ্য সম্মান দেওয়া। ওদের কি দোষ? ভালোবাসাটাই দোষ, আর কিসের যোগ্য সম্মান? এই ভালোবাসা আমি কখনোই মেনে নেব না। কিন্তু মামা, আমার অপরাধ, আমি কি করেছি? আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন। তোমার অপরাধ, তুমি তোমার মায়ের ছেলে, আর এটাই যথেষ্ট। আমাদের ভুলের সাজা তুমি আমার ছেলেকে দিও না ভাইজান। সে তো অবুঝ, তার কি দোষ? আমি তোমার মেয়েকে ভিক্ষা চাইছি ভাইজান। ওকে আমার ছেলের হাতে তুলে দাও ভাইজান। আমি তোমার কাছে কোনোদিন আর কিচ্ছু চাইবো না। আমার ছেলেটা যে তোমার মেয়েকে বড্ড ভালোবাসে, ওকে ছাড়া থাকতে পারবে না ভাইজান। আমার মেয়েকে আমি মেরে ফেলবো, তাও তোদের বাড়ির বউ সে কখনোই হবে না। এখন তোরা আসতে পারিস। অভিক, অভিকা, হেনা, কিয়ান, কিয়ারা সবাই এতক্ষণ চুপ করে সবটাই দেখছিল। কিয়ানরা এখানে আসবে বলে কেউ আর বাড়িতে ফিরে যায়নি। তারা জুবায়ের খানের রাগ অভিমান সম্পর্কে শুনেছিল, কিন্তু আজ তারা সামনাসামনি দেখছে আর ভয়ও পাচ্ছে। আব্বু, তুমি ওনাদের এভাবে যেতে বলতে পারো না। আখির কথায় জুবায়ের খান তার দিকে গরম চোখে তাকান। সে এমন চাহনিতে ভয় পেলেও নিজেকে শক্ত রেখে বলে, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে আব্বু। আমরা সব শুনেছি ফুপির কাছে। জানি তুমি কষ্ট পেয়েছো, তোমার সম্মান নষ্ট হয়েছে, কিন্তু মেয়ের জন্য তুমি কি ভাইয়াকে মেনে নিবে না? বাবা মায়েরা তো ছেলে মেয়েদের খুশির জন্য সবকিছু করে। তুমি না হয়। তোমার থেকে আমি একটা কথা শুনতে চাই না আখি। আর বড় বড় কথা বলা বন্ধ করো। আখি তার আব্বুর হাতে হাত রেখে বলে, প্লিজ আব্বু, মেনে নাও না আব্বু। আপু ভাইয়াকে খুব ভালোবাসে, ওকে কষ্ট পেতে দিও না আব্বু, দিও না প্লিজ। তুমি সব আগের থেকে জানতে? কি হলো বলো? আখি বলে, হ্যাঁ।
জুবায়ের খান হাত উঁচিয়ে আখিকে মারতে গেলে কেউ তার হাত ধরে নেয়। জুবায়ের খান পেছনে ফিরতেই স্তব্ধ হয়ে যান। কেমন আছেন মিস্টার খান? দেখুন, আবার দেখা হয়ে গেল। তুমি এখানে? ইয়েস, সাদ আল আয়ান চৌধুরী আপনার বাড়িতে। কেমন ফিল করছেন? ভালো? জুবায়ের খান বাকরুদ্ধ কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে রইলেন সাদের পানে। সাদের ঠোঁটের কোণে হাসি। আখি এতক্ষণ চোখ মুখ খিচে দাঁড়িয়েছিল। সাদের কথা শোনা মাত্রই সেদিনের দৃষ্টিপাত করে। বাকিদের চোখে মুখে কৌতূহলের চাপ। সাদের কথা শুনে তারা অন্তত এটা বুঝেছে সাদ জুবায়ের খানকে চেনে। এমনকি জুবায়ের খানও সাদকে চেনেন, তবে কিভাবে চেনেন সেটা সবার কাছেই অজানা। সাদ আখির অশ্রুসিক্ত নয়নের পানে তাকায়। গম্ভীর সেই দৃষ্টি, তবে শান্ত। কিন্তু ভিতরে কি সমুদ্রের মতো ঢেউ প্রবাহিত হচ্ছে কি জানি। এই শান্ত দৃষ্টির পরিপ্রেক্ষিতে তো সেটা বোঝা সম্ভব নয়। আখি সেই গম্ভীর দৃষ্টির পানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। নামিয়ে নেয় নিজের চোখ, অতঃপর পুনরায় দুটো চোখ দিয়ে দুফোঁটা অশ্রুর পানি ঝরে পড়ে। তুমি তুমি এখানে কি করছো? চিনতে পেরেছেন তাহলে? অবশ্য পারারই কথা। আফটার অল আমাদের সম্পর্ক তো আজকে নয়, তাই না? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের ছায়াও আমি দেখতে চাই না। জুবায়ের খানের কথায় সবাই অবাক নয়নে তাকায়। এতক্ষণের বিদেশ ভুলে মন দেয় তাদের ব্যাখ্যালাপে। তবে সবাই এটা বোঝে সাদের সাথে জুবায়ের খানের সম্পর্কটা মোটেও ভালো নয়। সাজির অশ্রু যেন বাদ মানে না। সে বুঝে যায় এই বিয়ে আর হওয়ার নয়। যেখানে তার আব্বু সাদ চৌধুরীকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন, সেখানে তারই ভাইয়ের সাথে বিয়ে দেবেন, এটা হতে পারে না। তবে অন্যদের মতোই তার মুখে প্রশ্নের ছড়াছড়ি। কি এমন হয়েছিল যার জন্য তাদের মধ্যে এমন সম্পর্ক? উফ মিস্টার খান, আপনি যেতে বললেই তো হচ্ছে না। এটা আমার মামার বাড়ি, আমার অধিকার আছে এখানে থাকার। আপনি অ্যাডভোকেট মানুষ, কোনটা ন্যায্য অধিকার সেটা তো আপনার ভালো জানার কথা। সাদের কথায় জুবায়ের খানের ভ্রু কুঁচকে আসে। মুখে কৌতূহল নিয়ে প্রশ্ন করে। মামার বাড়ি মানে? সাদ উত্তর দেওয়ার আগে জান্নাতুল বেগম বলেন, ভাইজান, ও আমার বড় ছেলে সাদ। কি? জুবায়ের খান অবাক হয়ে জান্নাতুল বেগমের পানে চায়, অতঃপর সাধের পানে তাকিয়ে বলে, সে যেমন পরিবার তেমনই তো ছেলে হবে। একদম ঠিক বলেছেন মিস্টার খান। আমার পরিবারের রেকর্ড খুব ভালো। অ্যাটলিস্ট তারা অন্যায়কে সাপোর্ট করে ভালো মানুষের ক্ষতি করতে চায় না। আয়ান। উফ, আপনার মুখে এই নামটা শুনতে যে এত ভালো লাগে কি বলবো। যাই হোক, এখানে আমি পুরনো কাসুন্দি ঘাটতে আসিনি। সামির আমার ভাই, সে আপনার বড় মেয়েকে খুব ভালোবাসে, বিয়ে করতে চাই। এই বিয়ে আমি মানব না, কখনোই না। ওই চৌধুরী বাড়ির সবাই বিশ্বাসঘাতক, প্রতারক। সাদ নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। পরিবারের সম্পর্কে এমন কথা যে কেউ শুনতে চাইবে না, তবুও তাকে এখন শান্ত থাকতে হবে। ভাইয়ের কথা ভেবে সবটা বুঝে শুনে এগোতে হবে। জুবায়ের খানের কথা শুনে বাকিরা রাগে ফুঁসতে থাকে। কিয়ারা তো পারলে সাদকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যায়, কিন্তু সেই সাহস তো তার নেই, আর না আছে কোনো অধিকার। কিন্তু সাদকে এমন করে বলার তার মোটেও ভালো লাগছে না। কিন্তু সে এটাও ভেবে পাচ্ছে না সাদ ভাইয়া কেন চুপ করে আছে, কেন হুঙ্কার দিয়ে এই লোকটাকে থামিয়ে দিচ্ছে না, কেন? তার ভাই এ বাড়ির মেয়েকে ভালোবাসে বলে? হ্যাঁ, তাই হবে, নইলে সাদ ভাইয়া তো চুপ করে সবটা সহ্য করার মানুষ না। কিন্তু ভাইয়ের প্রতি এত দরদও যে ভালো না, এত ভালোবাসাও ভালো না। একটু ভালোবাসা তো তাকেও দিতে পারে, একটু যত্ন তো তাকেও করতে পারে, কিন্তু না, তিনি তো আমাকে ওইভাবে পছন্দই করেন না। সাদ কি করেছে ভাইজান, যার জন্য তুমি ওকে বাড়ি থেকে বার করে দিতে চাইছো? তুমি কি জানতে আমার ছেলে? না, জানতাম না। আজ জানলে চড়িয়ে লাল করে দিতাম। আপনার সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাই মিস্টার খান। কিন্তু তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। তুমি এক্ষুনি সবাইকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমাদের ছায়াও আমি আর এই বাড়িতেও দেখতে চাই না। আর এই বিয়েও আমি দেব না। তোমরা যেতে পারো। আব্বু তুমি? চুপ।
জুবাইর খান ধমক দিয়ে আখিকে চুপ করাতে চান, কিন্তু সে এখন আর চুপ থাকবে না। চুপ থাকলেই সব হাতের বাইরে বেরিয়ে যাবে, তখন তার কিছু করার থাকবে না। আখি এক হাতের আঙুল দিয়ে মুখের পানি মুছে ফেলে। সাদের দিকে তাকাতে দেখে সে তার দিকেই ফিরে আছে। তার চোখে কি ছিল আখির জানা নেই, তবে যেন তাদের মধ্যে হঠাৎ করে সাহসের সঞ্চার হয়। সে বলল, তুমি আপুর সাথে এটা করতে পারো না আব্বু? ওনারা এত আশা নিয়ে এই বাড়ি এসেছেন, আর সবাই তো তোমার আপন, তোমার মেয়ে, তোমার ভাগ্নে, তাহলে কেন ওদের কষ্ট দিচ্ছ? আখি, আবার ধমক, কিন্তু আখি বলা থামায় না। জুবাইর খান মেহের এহেন ব্যবহারে অবাক হন বটে। মানছি ওনাদের অন্যায় হয়ে গিয়েছে, অতীতে অন্যায় করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না আব্বু? তোমার থেকে আমি এমন বড় বড় কথা শুনতে চাইছি না। নিজের ঘরে যাও, নইলে আমার হাত উঠে যাবে। তারপরে তিনি সাদের দিকে ফিরে বললেন, আর যে আমার হাত ধরার ভুল করবে তাকে আমি ছাড়ব না। জুবাইর খানের এহেন কথায় সাদ হাসে। সাদ একবার সাদের দিকে ফিরে তারপরে সামিরের দিকে তাকায়। দুজনের মুখ থমথমে, কষ্টের ছাপ মুখে স্পষ্ট ফুটে উঠেছে। রুবাইয়া বেগম শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। জান্নাতুল বেগম চাইছেন ওনার কাছে যেতে, কিন্তু জুবাইর খানের সামনে তিনি কিচ্ছু করতেও পারছেন না। আখি তার বোনের পানে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ভাবে সে কি হেরে যাবে? পরিস্থিতি তো তাই বলছে, কিন্তু আপু তো শেষ হয়ে যাবে। সে তো স্বামীর ভাইকে খুব ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে কি ভুলে যাওয়া যায়? যায় না তো। আখি সাদের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়, বোঝানোর চেষ্টা করে, প্লিজ কিছু করুন। সাদ আখির দিকেই তাকিয়েছিল। ফলে নজর মেলে দুজনের। আমি আপনার সাথে আলাদা কথা বলতে চেয়েছি, আশা করি আপনি আমার সাথে কোঅপারেট করবেন। তোমার সাথে আমি কথাই বলতে চাই না। সেখানে আলাদা কথা বলা তো অনেক দূর। তুমি কি ভাবছো তোমার কথার জালে আমাকে ফাঁসাবে, বাধ্য করবে এই বিয়েতে রাজি হতে? আমি ফাঁসাতে চাইলেও আপনি ফাঁসবেন কেন? যাই হোক, আপনার ঘর কোন দিকে? আখি, তোমার আব্বুর ঘর কোনটা? তুমি আখিকেও চিনো? চিনতে কতক্ষণ? ও, এবার বুঝেছি। তার মানে তোমার আজকারায় ও এত বড় বড় কথা বলা শিখেছে। তুমি ওকে সাহস জুগিয়েছ? আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, ওকে কিছু বলেছি কি? আখি, চলো চলো চলো। বলেই সে আখির হাত ধরে সিঁড়ির কাছে নিয়ে যায়। সাদের এহেন কাণ্ডে কিয়ারা আর কাবেরী বেগম রাগে গড় গড় করতে লাগে। কিয়ানের ব্যাপারটাও ভালো লাগে না। যেই হাত সে ধরার কথা ছিল সেই হাত সাদ ভাইয়া কেন ধরবে? হোক সেটা পরিস্থিতির কথা ভেবে, কিন্তু তাও সে তো মেয়েদের থেকে দূরে থাকে, তাহলে আখির কাছে কেন? আগের বার তো আখি না হয় অসুস্থ ছিল, তাই তো তাকে কোলে নিয়েছিল, কিন্তু এবার কেন? কিয়ানের মাথা কাজ করে না। আখির হাত ধরে থাকা সাদের হাতের দিকে তাকিয়ে রাগ তার মাথা চাড়া দেয়। হঠাৎ করে সাদের ওপর হিংসা হতে থাকে। সাদ এভাবে হাত ধরায় আখির কেমন অন্যরকম অনুভূতি হয়। সজ্ঞানে প্রথম কেউ এভাবে তার হাত ধরলো। আখির সারা শরীর যেন শিউরে উঠল, ঠিক আগের বারের মতো, যখন সাদ তাকে পড়া থেকে বাঁচাতে তার কোমর চেপে ধরেছিল। উফ, সেদিন সারা রাত সে ঘুমোতে পারেনি। নতুন এক অনুভূতির জোয়ারে সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেছিল। আর আজ এ কেমন অনুভূতি? কি হলো? সাদের কথায় আখির ধ্যান ভাঙে। আব্বুর রুমের নিচে বলে সে সাদকে নিয়ে তার আব্বুর রুমে যায়। সাদকে রুমে দিয়ে বাইরে বার হওয়ার সময় শুনতে পায়, সামান্যতেই ভেঙে পড়ছো? এখনো তো অনেক কিছুই সহ্য করা বাকি। এখনই চোখের সব পানি বিসর্জন না দিয়ে কিছু জমিয়ে রাখো, পরে কাজে দেবে। আপনি যাই করেন না কেন আব্বুকে রাজি করান। সাদ কিছু বলে না। সাদকে চুপ থাকতে দেখে আখি বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজার কাছে দেখা হয় জুবাইর খানের সঙ্গে। তিনি রাগী ও গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছেন আখির দিকে। আখি ভরকে যায় সেই দৃষ্টিতে। জুবাইর খান আখিকে পাশ কাটিয়ে সাদের সামনে গিয়ে দাঁড়ায়। আখি দরজার বাইরে থেকে শোনার চেষ্টা করে তাদের কথোপকথন। আমাকে এখানে ডাকার কি উদ্দেশ্য তোমার? যাক, এটা অন্তত বুঝছেন আমার কোনো উদ্দেশ্য আছে। বুঝতে তো হবে। তুমি যে কারণ ছাড়া কিছু করো না, সেটা আমার থেকে আর কে বেশি জানবে? কিন্তু আমি সত্যের পথে চলি। সত্যকে বার করতেই আমাকে নিজের সত্তাকে বাইরে বার করতে হয়। অবশ্য আপনি ওসব বুঝবেন না,
আপনি তো মানুষকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন। এসব বনিতা ছেড়ে কাজের কথায় এসো। আমার ভাইয়ের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দিন। জীবনেও না। কারণটা কি? আমার ভাই সম্পর্কে আপনি একটাও খারাপ রিপোর্ট পাবেন না। আপনি আমাকে খারাপ ভাবেন, আমি রাগী, রাগচোটা, আমার শর্ট টেম্পার, সবটা মানলাম। কিন্তু আমার ভাই তো তেমন নয়। আমার ভাই আমার আম্মুর প্রতিচ্ছবি। সে শান্ত নদীর মতো, আমার মতো নয়। সে খারাপ নয়। আমার এবং আমার আম্মুর উপর রাগ করে এই বিয়েটা ভেঙে দেবেন না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আগে যা হয়েছে ভুলে যান। আপনিও জানেন আমি ঠিক ছিলাম, তাই ওসব মনে রাখবেন না। ভুল তো মানুষ মাত্রই হয়। বাইরে তো খুব বড় বড় কথা বলছিলে, হঠাৎ এখানে কথার টোন পরিবর্তন হয়ে গেল যে? আমার ভাইয়ের জন্য আমি সব করতে পারি। আপনার কাছে অনুরোধ করছি, আমি আমার ভাইকে কষ্ট দেবেন না। এই বিয়ে হবে না। আমার অপছন্দের ঘরে আমি আমার মেয়েকে দিব না। মানছি ভুল হয়েছে, প্লিজ। জুবায়ের খান অবাক হয় সাদের অনুরোধ দেখে, তবুও নিজের কাঠিন্য ভাব বজায় রেখে বলে, তুমি আসতে পারো। আমি কিন্তু চাইলেই সাঁচিকে তুলে নিয়ে গিয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে দিতে পারতাম। কি বলতে চাইছো কি তুমি? আমি কিন্তু চাইলেই সাঁচিকে তুলে নিয়ে গিয়ে আমার ভাইয়ের সাথে বিয়ে দিতে পারতাম। রিল্যাক্স, আমি সেটা করব না, কারণ তাতে আমার আম্মু কষ্ট পাবেন। সব থেকে বড় কথা, সাঁচি কষ্ট পাবে। সে আপনাকে খুব ভালোবাসে। আপনার ভালোবাসা থেকে সে বঞ্চিত হতে চায় না, তাই তো সে কখনো এটা করবে না। আর অতীতটা জানার পরে আরও এই পথে পা বাড়াবে না। তাই প্লিজ মেনে নিন। চাঁদ চৌধুরী অনুরোধ করছে, এমন দিনও এসেছে। করছি, প্রয়োজনে আরও করব। আরও করবে? বাহ, করতে থাকো করতে থাকো, কিন্তু আমি তাও এই বিয়ে দিব না। সাদ নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। শুধুমাত্র নিজের ভাইয়ের জন্য সে এখনো অনুরোধ করে যাচ্ছে, নইলে এই জুবায়ের খানের ছায়াও সে মারত না। নিজের পরিবার নিয়ে বিদায় হও। আমার মেয়ের জন্য আমি ছেলে দেখে রেখেছি, সেখানেই তার বিয়ে দেব। যথেষ্ট ভদ্র মানুষ তারা, অন্তত তোমাদের মতো না। বেশ, তবে আমি আবার আসবো। আপনার মেয়ের বিয়ে আমার ভাইয়ের সাথেই হবে, কথাটা মাথায় ঢুকিয়ে রাখুন। আমার অনুরোধ আপনি রাখতে বাধ্য হবেন। আরেকটা কথা, নিজেকে এতটা কঠিন বানাবেন না যাতে আপনার মেয়ে আপনাকে ঘৃণা করে। সে আপনার কথা ভেবেই এখানে রয়ে গেছে, আপনাকে ভালোবাসে বলেই। আপনি হয়তো ওকে অন্য জায়গায় বিয়ে দেবেন, কিন্তু সে কি সুখে থাকবে? থাকবে না। আপনার কথা ভেবে হয়তো সংসার করে যাবে, কিন্তু সারা জীবন মনের মধ্যে কষ্ট বয়ে বেড়াবে। ভেবে দেখবেন। বলেই সাদ বেরিয়ে যায়। দরজার বাইরে দেখা হয় আখির সাথে। তার চোখ পানিতে টইটুম্বুর। সাদ সেদিকে একবার তাকিয়ে বেরিয়ে যায়। আখি তাকিয়ে থাকে সাদের যাওয়ার পানে। লোকটা তার আব্বুকে অনুরোধ করলো, ভাইয়ের বিয়ের জন্য ক্ষমা পর্যন্ত চাইলো না। লোকটা খারাপ না। বাইরের মানুষের কাছে সে যেমনই হোক না কেন, বরং সে নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারে। কাছের মানুষের কাছে নিচুও হতে পারে। অন্তত তার তো এটাই মনে হয়। আখির হঠাৎ করেই কেমন ভালো লাগা কাজ করলো। কেন সেটা নিজেও জানে না। হয়তো সাদের এই নতুন রূপের সাথে পরিচয় হয়ে। সাদ ড্রয়িং রুমে এসে সবাইকে বলে, সবাই চলো। ভাইজান কি বললেন সাদ, রাজি হয়েছে? না, হয়নি। সাজিয়ে বার শব্দ করে কেঁদে ওঠে। স্বামীর সেদিকে তাকায়। প্রেয়সীর এমন ধারা কান্না তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে। প্রবল পীড়া হানা দেয় সেখানে, যেন কেউ কয়েকশো ঘাত ছুরির আঘাত হানে সেখানে। সে নিজের সহ্য ক্ষমতা হারায়। সাদকে বলে, আমি একবার ওনার সাথে কথা বলে আসি, যদি উনি মানেন। মানবেন না, বড্ড তেরা লোক। তবে তুই ভাবিস না, আমি ওনাকে ঠিক রাজি করিয়ে নেব। এখন চল। তোমরা কিছু খেয়ে যাও অত্যন্ত। আজ না, যেদিন আপনার স্বামী আমার ভাইকে জামাই হিসেবে মানবে, খাবারটা না হয় সেদিনই খাওয়া যাবে। আজ থাক। জানো, তুই অন্তত সবাইকে বল, প্রথমবার আমাদের বাড়িতে এলি। না না, কোনো দরকার নেই, আপনাদের অপমানেই পেট ভরে গেছে। কাবেরী, তুই থামবি। সত্যি কথা বললেই আমার দোষ। আজ থাক ভাবি, সাত তো বললো অন্য একদিন হবে। আসি তাহলে। রুবাইয়া বেগম কেঁদে উঠলেন। মেয়ের এমন করুণ মুখ তিনি দেখতে পারছেন না। কিভাবে সামলাবেন মেয়েকে? সে তো এখনই ভেঙে পড়েছে, না জানি পরে কি হবে। কেঁদো না সাজি, পুরনো ক্ষত সারতে একটু দেরি হবে। তবে আমি আসবো, বর্ষে যে এসে তোমাকে নিয়ে যাব। নিজের কাছে একদম কাঁদবে না।
বলেই সামির বেরিয়ে যায়। এখানে থাকা তার পক্ষে সম্ভব না। প্রেয়সীর চোখের পানি তার মনকে ভেঙে দিচ্ছে। সাজ সবাইকে নিয়ে বেরিয়ে যায়। সাজি তাদের যাওয়ার পানে তাকিয়ে থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায়। তার পিছু পিছু ছোটে আঁখি। রাত্রে 10:30। আজ জুবায়ের খান একটু দেরিতেই খেতে বসেছেন। রুবাইয়া বেগম ওনাকে ভাত ভেড়ে দিচ্ছেন। আখি আর সাজিও টেবিলে বসে আছে। জুবায়ের খান বড় মেয়ের পানে তাকালেন। মুখটা এই অল্প সময়ে কেমন মলিন হয়ে গেছে। সেই হাস্যোজ্জ্বল মুখ আর নেই। সেখানে এসে জমেছে বিষাদ। জুবায়ের খান সাদের বলা কথাগুলো ভাবছেন, কিন্তু তিনি নিজের কষ্ট পাওয়া ধোঁকা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। বারবার ওনার আম্মার মৃত মুখটা সামনে ভেসে উঠছে, আর তখনই তিনি পিছিয়ে যাচ্ছেন। যার জন্যে তিনি নিজের আম্মাকে হারিয়েছেন, তার ছেলের বউ হিসাবে তিনি নিজের মেয়েকে কখনোই দেবেন না, বরং তিনি ওনার মেয়ের জন্য অন্য জায়গায় বিয়ে দেবেন। ওই ছেলেকে বলে যাও সাজি, আমি ইস্পাকের সাথে কথা বলেছি। কাল সে নিজের ছেলেকে নিয়ে আসবে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ওর সাথে তোমার বিয়েটা দিয়ে দিব। তাই ওই ছেলেকে যত তাড়াতাড়ি ভুলতে পারবে ততই ভালো। সাজির হাত থেমে যায়, দুচোখ মুহূর্তে ভরে ওঠে। আখিরও অবস্থা তাই। তুমি নিজের মেয়ের সাথে এটা করতে পারো না। নিজের মেয়ের ভালোর জন্য এটা করতেই হবে। তোমরা সব ভুল পথে চলছো, সঠিক পথে তো আমাকেই আনতে হবে, তাই না? তাই বেশি কথা না বলে যেটা বলছি শোনো। বেশি কথা বলা আমার পছন্দ না। আমার কথাই শেষ কথা, আর সবাইকে সেটা মানতেই হবে। সাজি আর আখি অল্প খেয়ে উঠে যায়। সাজি ঘরে গিয়ে ঝরঝরিয়ে কেঁদে ওঠে। আখি তাকে দু হাতে আগলে নেয়, কিন্তু তার তো কান্না থামার নামই নেই। অজ্ঞতা সে নিজের রুমে চলে আসে। সামিরকে কল দেয়, সাদের ফোন নাম্বার নেয়। হ্যালো। উফ, কি গম্ভীর কণ্ঠ। আখির পুনরায় কেমন অনুভূত হলো যেন। তবুও এই নাম না জানা অনুভূতিকে দমিয়ে রেখে বলে, আমি আঁখি বলছিলাম। সাত কিছু সময়ের জন্য থমকায়, ফোনের পানে তাকিয়ে বলে, তুমি হঠাৎ? আপু খুব কান্নাকাটি করছে, আপনি কিছু করুন প্লিজ। তোমার আব্বুকে বলো এই বাড়িতে চলে আসতে, আজকেই ওদের বিয়ে দিয়ে দিচ্ছি। সব জেনেও কেন এমন বলছেন? তো কি বলবো, তাকে আমি বলে আসিনি না কাঁদার জন্য, তাহলে কাঁদছে কেন? তার থেকে বলো আমার ভাইকে ফোন করে একটু প্রেমালাপ করতে, ওটাই ওদের জন্য বেটার। প্রেমালাপ? হুম। আপনি এইসবও বোঝেন? আমি কোচে খোকা নই। যাই হোক, কি জন্য কল করেছো বলো। আব্বুর সাথে আপনার কি শত্রুতা? সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু নো মোর ওয়াচ। কেন এমন করছেন? আব্বুকে রাজি করান না। আব্বু তো কাল বাড়িতে পাত্রপক্ষ আনছেন, সব ঠিক থাকলে নাকি খুব তাড়াতাড়ি আপুর সাথে তার বিয়ে দিয়ে দেবেন। আপু সেটা শুনে সেই যে কান্না শুরু করেছে, আর থামার নামই নেই। পাত্রকে? ইশফাক আঙ্কেলের ছেলে ফয়সাল। সেও আঙ্কেলের মতোই ডক্টর। ইশফাক আঙ্কেল আব্বুর বন্ধু। ডক্টর? কোন হসপিটাল? সিটি হসপিটাল। ওকে, দেখছি কি করা যায়। এখন রাখো। সত্যি দেখবেন? বেশি প্রশ্ন করা আমার পছন্দ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত রেগে যাচ্ছেন কেন? একটু তো ভালোভাবে কথা বললেও পারেন। ওদিকে ততক্ষণে টুং টুং শব্দে সাত কল কেটে দিয়েছে। আজব ছেলে তো। এ এমন কেন? ওই বাড়ির কেউ তো এমন না। এই ছেলে তাহলে কোথা থেকে টপকালো? নিশ্চয়ই হসপিটালে পাল্টাপাল্টি হয়ে গেছে। আখি ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে। সাজিকে আজ বাড়ি থেকে বার হতে দেয়া হয়নি। এই নিয়ে বেচারির মন খারাপের শেষ নেই, কিন্তু আখিকে যেতেই হবে। তার ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। আগের দিন তো করতেই পারেনি, কিন্তু সত্যি বলতে তার মোটেও ক্লাস করতে ইচ্ছে করছে না। মন তো চাইছে সারাক্ষণ সাজির কাছে থাকতে, পাশে বসে থাকতে, কিন্তু জুবায়ের খানের কড়া নির্দেশ, সাজির আশেপাশেও যেন আখিকে তিনি না দেখেন। এমনকি তিনি আজ কোর্টেও যাননি। ফলস্বরূপ ইচ্ছা না থাকলেও আখিকে আজ আসতে হয়েছে। এই সুযোগে সে ক্লাসটাও করে নিতে পারবে, কিন্তু দীর্ঘ আধ ঘন্টা যাবৎ সে রাস্তায় দাঁড়িয়ে আছে। না কোনো রিক্সা মিলছে, আর মিলছে না কোনো অটোর দেখা। শেষে বিরক্ত হয়ে সে হেঁটেই এগোতে লাগলো। যদিও সে জানে এভাবে গেলে সে টাইমে পৌঁছাতে পারবে না, তবুও দাঁড়িয়ে থাকাচ্ছে হেঁটে যাওয়াই তার থেকে বেটার মনে হলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই কেউ তার রাস্তা আটকায়। সামনের দিকে তাকাতেই আখির রুহ কেঁপে ওঠে। মনে পড়ে যায় নিজের করা আগের দিনের কাণ্ড। কি খুকি, কি খবর? আখি ঢোক গেলে বাড়ির দিকে চিন্তায় সে তো শিহাবের কথা ভুলেই গিয়েছিল।
কি ভয় পেলে বুঝি? অন্য সময় তো মুখের কথার ফোয়ারা বার হয়, এখন চুপ কেন? আপনি আপনি এইখানে কেন? আপনাকে না বলেছি আমার সামনে আসবেন না? ওরে বাস, এই তোরা দেখ দেখ, মামুনি আমাকে আপনি করে বলছে, কি সৌভাগ্য আমার। তা মামুনি, আগের দিন তো খুব তুই তোকারি করলে, তা আজ হঠাৎ কি হলো? দেখুন, আপনি আমার পিছু ছাড়ুন, আমাকে যেতে দিন। বলেই সে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু শিহাব তার হাত ধরে ফেলে। ছাড়ুন আমার হাত। আখি নিজের হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে, কিন্তু শিহাব আরও শক্তভাবে তার হাত ধরে। শিহাবের এই সামান্য স্পর্শে আখির অস্বস্তি বাড়ছে, গা ঘিন ঘিন করছে, ইচ্ছে করছে এই হাত এক্ষুনি কেটে ফেলতে, যে হাতে শিহাব তাকে স্পর্শ করার ভুল করেছে। ছাড়ুন বলছি। এখনো তো ঠিক করে ধরিনি সোনা, তবে তো হাত ধরলাম, এখন অনেক কিছু করার বাকি। আখি আরো ভয় পেয়ে যায়, আশেপাশে তাকায়, কিন্তু যে যার কাজে ব্যস্ত, এদিকে তাকানোর সময় কোথায় তাদের। শিহাব একটা কুৎসিত হাসি দিয়ে বলে, এই মালটাকে গাড়িতে তোল, ওর তেজ আজ কি ভাঙবো আমি। আমার গায়ে হাত তোলার শাস্তি ওকে এমন ভাবে দেব যে সারা জীবন মনে রাখবে। দোহাই লাগে, আমায় ছেড়ে দিন। আমি কোনোদিনও আর এমন কাজ করব না। দরকার হলেও ভরা ক্যাম্পাসে আপনার পা ধরে মাফ চাইবো আমি। তাও আমাকে মাফ করে দিন। ছেড়ে দিন আমায়। আমার সাথে এমনটা করবেন না প্লিজ। তোমাকে এমন নরম হওয়া মানায় না সোনা, মেয়েরা হবে তেজি, তবেই না তাদের বশ করে লাভ। সেই জন্যই তো তোমাকে এত পছন্দ আমার। তুমি তেজ দেখাবে, কিন্তু দিন শেষে আমার কাছেই ধরা দিতে হবে তোমাকে। এই তোদের কি বললাম, শুনতে পাসনি? হ্যাঁ বস, বলেই দুজন আখিকে ধরতে আসে। আখি কোনো রকমে শিহাবকে ধাক্কা দিয়ে দৌড়ায়, কিন্তু শিহাবও কম যায় না, সেও আখির পেছন পেছন ছুটতে থাকে। সঙ্গে আসে তার সাঙ্গপাঙ্গ। আখি বাচ্চার তাগিদে প্রাণপণে ছুটতে থাকে। ছুটতে ছুটতে পৌঁছে যায় তার চেনা গলিতে, যেখানে সে স্বাদের গাড়ির কাঁচ ভেঙেছিল। আখি ভেবেছিল কেউ হয়তো তাকে বাঁচাতে আসবে, কিন্তু না, জায়গাটা পুরো নির্জন হয়ে আছে। শিহাবের মতো এমন এক জায়গায় এমন নীরবতা আখিকে খুব ভাবালো। তার চোখ ফেটে অশ্রুকণা বার হচ্ছে বিরতিহীন, তবুও যেন কোনো আশার আলো সে দেখতে পাচ্ছে না। ওদিকে নির্জন জায়গা দেখে শিহাবের মুখে হাসি তো আর ধরে না। ঠিক করে নেয়, যাই হয়ে যাক না কেন, এখানেই সে নিজের কার্যসিদ্ধি করে তবেই ফিরবে। এই মেয়েকে তার জায়গা সে বুঝিয়ে দিয়েই ছাড়বে। এই দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? কেউ তোকে বাঁচতে বাঁচতে আসবে না, আজ তুই আমার হাতে বশীভূত হবি। আখি শিহাবের কথা শুনে আরো জোরে দৌড়াতে থাকে, কিন্তু ভাগ্য সহায় হয় না। ইটের কোনায় পা বেঁধে পড়ে যায় গলিতে। পা মোচকে ব্যথা পায়, হাঁটুতে ইটের কোনা ঢুকে যায়। আখি ব্যথায় কুকড়ে ওঠে, আম্মু বলে জোরে চিৎকার দেয়। চেষ্টা করেও নিজের মাঝে সে ওঠার শক্তি জোগাতে পারে না। ঢুকরে কেঁদে উঠে সে। সব দম শেষ, এবার কোথায় পালাবে? আখি আকুতি মিনতি করে, কিন্তু শিহাবের কানে সে সব পৌঁছায় না। সে ঝাঁপিয়ে পড়তে চায় আখির ওপর। শান্ত পরিবেশের আখির গগনবিধারী চিৎকার যেন চারিদিকে প্রতিফলিত হতে থাকে, কিন্তু আফসোসের ব্যাপার, কেউ এগিয়ে আসে না। আর না আসে সামনে। আখি নিজের দু চোখ বন্ধ করে নেয়, সৃষ্টিকর্তার কাছে দোয়া করে নিজের সর্বোচ্চ বাঁচিয়ে দেয়ার। এবার তোমার কি হবে মামুনি? সব তো শেষ। এত চিৎকার দিয়েও যে লাভ হচ্ছে না। আহারে, খুব কষ্ট হচ্ছে বলো? আমারও না খুব কষ্ট হচ্ছে। এই যে তোমাকে এখন নিজের করে নেব, তাতেই আবার সব কষ্ট ভ্যানিশ হয়ে যাবে। তোমার তো উচিত আমার কষ্ট লাঘব করা, তাই না? শিহাব কুৎসিত হাসি দিয়ে আখির উপর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু তার আগেই কারো শক্তপোক্ত পায়ের আঘাতে দূরে ছিটকে পড়ে সে। পাশে দাঁড়ানো শিহাবের দুই সাঙ্গপাঙ্গ হতবম্ব হয়ে তাকিয়ে থাকে আগত ব্যক্তিটির পানে। শিহাব অবাক হয়ে চায় ব্যক্তিটির দিকে, রাগে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। এই কে রে তুই? শিহাবের কথায় আখি পিট পিট করে নিজের চোখ খোলে। পাশে তাকাতেই যেন বাচ্চার তাকিদ খুঁজে পায়, শব্দ করে কেঁদে ওঠে। সাদ আখির দিকে তাকিয়ে তাকে ধীরে ধীরে দাঁড় করায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে যেন তার বুকটা ধক করে ওঠে, কিন্তু পা মচকে যাওয়ায় ও হাঁটুতে চোট পাওয়ার দরুন আখি ঠিক করে দাঁড়াতেই পারে না। সাদ পাশেই একটা বাড়ির সামনে তাকে বসিয়ে দেয়। আখির সামনে হাঁটু মুড়ে বসে, গালে আলতোভাবে হাত রেখে ধীর কণ্ঠে বলে, ঠিক আছে তুমি? চেনা মানুষের সঙ্গ পেয়ে আকি সাদের হাত চেপে ধরে। অশ্রুকণা ঝরতে থাকে বিরতিহীন। হিচকি তুলে সাধের কথার প্রতি উত্তর দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না, সে ঠিক নেই। কি করে থাকবে? এই মানুষগুলো যে তাকে ঠিক থাকতে দেয়নি। ওরা ওরা আমার সব কেড়ে নিতে চেয়েছিল আমার সাথে।
বলেই আখি আবার কেঁদে ফেলে। সাদ আখির অশ্রুসিক্ত নয়নের পানে চেয়ে যেন আরো হিংস্র হয়ে ওঠে। মেয়েটাকে এভাবে সে কখনোই দেখেনি, তাই তো আরো বেশি করে খারাপ লাগছে। তোদের পিরিত শেষ হলে ওকে আমার হাতে তুলে দে, ও আমার শিকার, ওকে আমার হাতে ছেড়ে দে, নিজের কাজে যা। সাদ শিহাবের কথার কোনো উত্তর দেয় না, আখির গালে হাত রেখে বলে, তুমি আরেকটু কষ্ট করে এখানে বসো, আমি দেখছি। শিহাবের সামনে গিয়ে এলো পাথারি কয়েক ঘা চালিয়ে দেয়। শিহাবের সাথে থাকা দুজন শিহাবকে বাঁচাতে আসলে তাদেরকেও মেরে সোজা করে দেয় সে। তোর শিকার মেয়েদেরকে তোর পশু মনে হয়? ইউ ব্লাডি বাস্টার্ড! বলেই সাদ তার গোপনীয় অঙ্গে কয়েক ঘা চালিয়ে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে শিহাব। আখির সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে সাদ ক্রমেই হিংস্র হয়ে উঠছে। তিনজনকে এমন ভাবে মারছে যে কেউ তাদের দেখলেই ভয় পেয়ে যাবে। মার সহ্য করতে না পেরে শিহাব বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছেড়ে তো দেবো, কিন্তু যার জন্য তোর এত দেমাগ, যার জন্য মেয়েদের সম্মানহানি করতে যাস, সেটার ব্যবস্থা করব না? এমন করবেন না, আমি খুব ব্যথা পেয়েছি, আমার বিয়ে হবে না। তোর মতো ছেলের অধিকার নেই কাউকে বিয়ে করার, কোনো মেয়ের জীবন নষ্ট করার। তোর জন্য এইটাই ঠিক। বলেই জোরে এক লাথি দেয় গোপনাঙ্গ বরাবর। সঙ্গে সঙ্গে শিহাব অজ্ঞান হয়ে যায়। আখির এমনি ভয় করলেও শিহাবের এই অবস্থা দেখে কোথাও যেন সে শান্তি পায়। বেশ হয়েছে, আজ পর্যন্ত অনেক মেয়ের জীবন সে নষ্ট করেছে, আর আজ তার ফল সে পেয়েছে। হ্যালো অনিক। স্যার আপনি কোথায়? হঠাৎ করে কোথায় চলে গেলেন? আমি এখানেই আছি। আমার গাড়ি কোথায় আছে? মেইন রোডের ধারেই, যেখানে আগে ছিল। ওকে শোনো, আজকে আমার অফিসে যেতে দেরি হবে, তুমি অন্য একটা গাড়িতে অফিসে চলে যাও, আমি একটু পরে চলে আসবো। কিন্তু স্যার একটু পরেই তো একটা মিটিং আছে, ওনারা তো আপনার জন্য ওয়েট করে থাকবেন। তুমি সামলে নাও, আমি একটা কাজ ছেড়ে আসি। ওকে স্যার। কল কেটে সাদ আখির দিকে তাকায়। তার চোখে বিষাদের ছায়া। সাদ আখির কাছে গিয়ে বিনা বাক্যে তাকে কোলে তুলে নেয়। কি করছেন? হাঁটতে পারবে? তাহলে হেঁটেই চলো, নামিয়ে দেবো। আখি মাথা নাড়ায়। তাহলে চুপচাপ বসে থাকো। সাদ আখিকে কোলে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছায়। সামনের সিটের দরজা খুলে তাকে বসিয়ে দেয় সেখানে। গাড়িতে থাকা ফার্স্ট এইড বক্স বার করে। সে রাস্তার উপর হাঁটু গেড়ে বসে আখিকে তার দিকে ফেরায়। যন্ত্রণায় আখির পা টন টন করছে। পাখি মুচকে গেছে? আখি মাথা নাড়ায় হ্যাঁ সূচক উত্তর দেয়। সাদ আখির পায়ে হাত রেখেই সেটা জোরে বাঁকিয়ে দেয়। আখি ব্যথায় চিৎকার করে ওঠে, খামচে ধরে সাদের শার্ট, চোখ দিয়ে জড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা পানি। এবার পা নাড়িয়ে দেখো। আখি পা নাড়িয়ে দেখে পায়ের ব্যথাটা অনেকটাই কমে গেছে, তবে হাঁটুর চোটের জন্য পা নাড়াতে কষ্ট হচ্ছে। সাদ আখির পা নিজেই থাইয়ের ওপর রাখতে আখি দ্রুত গতিতে নিজের পা সরিয়ে নেয়। সাদ রাগী কণ্ঠে বলে, সমস্যা কি তোমার? পা কেন সরিয়ে নিচ্ছ? দেখতে পাচ্ছ না ব্যথা পেয়েছো? পায়ে হাত দেবেন না। একটু আগেও তো দিয়েছিলাম, কই তখন তো কিছু বলনি। সাদের কাটকাট কথায় আখি দমে যায়। সত্যি তো, একটু আগেই তো সাদ তার পায়ে হাত দিয়েছিল, তখনও তো সে কিছু বলেনি। তখন তো এভাবে নিজের শরীরের উপর আমার পা রাখেননি। সো হোয়াট? বলেই সে আখির পা আবার টেনে নেয়। তার কোনো বারণই শোনে না। খুব যত্ন সহকারে আলতো হাতে আখির পায়ের ক্ষতে ড্রেসিং করে দেয়। আখি তাকিয়ে থাকে সাদের দিকে। যতদিন যাচ্ছে লোকটাকে সে নতুনভাবে আবিষ্কার করছে। এই রাগী তো এই শান্ত, লোকটাকে বোঝা বড় দায়। এই যেমন আখি, সে তো এই লোককে বুঝেই উঠতে পারে না। কখনো মনে হয় খুব খারাপ একটা মানুষ, আবার কখনো মনে হয় এর থেকে মানুষ বুঝি পৃথিবীতে নেই। সে তো দুমুখ সাপের কথা শুনেছে, কিন্তু একই ব্যক্তির দুরকম ব্যক্তিত্বের কথা শোনেনি। দেখা তো দূরে থাক। আর কোথাও লেগেছে? আখি মিথ্যে বলে না। সাদ আখিকে আস্তে করে দাঁড় করাতে গেলে সে হাঁটুতে ভর দিয়ে ব্যথায় কুকড়ে ওঠে। সাদ হকচকিয়ে যায়। কি হলো? কিছু না, কিছু হয়নি। কিছু হয়নি যখন, তখন এভাবে কেন বসে পড়লে? পায়ে তো চোট লেগে আছে তাই। চোট পায়ে লাগলে হাঁটুতে কি? আপনি এত গোয়েন্দাদের মতো জেরা কেন করছেন? দেখি হাঁটু দেখো। সাদের কথায় আখি জোরে বলে ওঠে, না। না মানে? সমস্যা কি তোমার? এভাবে একটা মেয়ের হাঁটু দেখতে চাওয়া ঠিক না। ওকে চলো, তোমাকে ওই কি যেন নাম, ও হ্যাঁ ফয়সাল, রাইট, তার কাছে নিয়ে যাই, সে সুন্দর করে ড্রেসিং করিয়ে দেবে।
উনি তো ডক্টর। এই মুহূর্তে আমি তোমার ডক্টর, তাই মুখ বন্ধ রেখে আমাকে আমার কাজটা করতে দাও। বলেই সে আখির অনুমতির তোয়াক্কা করে না, তার পাজামা হাঁটুর উপর পর্যন্ত তুলে দেয়। ওদিকে লজ্জায় আখির শোচনীয় অবস্থা, কিন্তু সাধের তাতে কোনো হেলদোল নেই। সে তো ক্ষতের গভীরতা মাপতে ব্যস্ত। শিট, এইভাবে বাড়ি যেতে তুমি ব্রেইনলেস বিউটি। আমি মোটেও ব্রেনলেস নই। আপনি এভাবে আমায় অপমান করতে পারেন না। সে তো দেখতেই পাচ্ছি, তুমি আর তোমার কাজ দুটোই সমান। আপনি কিন্তু চুপ। সাদ এক ধমক দেয়, ধমক খেয়ে আখি চুপ হয়ে যায়। আখি সাদের প্রতিটি ছোঁয়ায় কেমন কেঁপে কেঁপে ওঠে। বদ্ধ অনুভূতি আবার হানা দেয় সারা তনুতে। আখি হাঁসফাঁস করতে থাকে, কিন্তু সাদ তো তার হাত সরানোর নামই নেয় না। সাদ আখির এমন কাঁপাকাঁপি স্পষ্ট বুঝতে পারে, তবে পাত্তা দেয় না। সে যত্ন সহকারে আখির ক্ষত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়, আর আখির হাতে ধরিয়ে দেয় একটা অয়েনমেন্ট। আখির হাঁটুর থেকে হাত সরাতেই যেন সে হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ তো নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। এটা সকালে বিকালে ইউজ করে ড্রেসিং করে নেবে, আশা করি ডক্টর দেখানোর প্রয়োজন হবে না। আখি বিজ্ঞের মতো মাথা নাড়ায়। সাদ আখিকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? তোমার বাড়িতে। আব্বু আজ বাড়িতে আছেন, আপনাকে দেখলে তোমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে আসবো। এর জন্য এটা ভেবো না আমি তোমার আব্বুকে ভয় পাই। ভয় না পেলেও বা কি, বিয়েতে তো রাজি করাতে পারলেন না। হয়নি, হয়ে যাবে। সাদ মনে মনে বলে, তোমার আব্বু খুব ভালো করেই জানে সাদ কি জিনিস। আমার বিরুদ্ধে যাওয়া ওনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। কবে হবে? আপুর তো একদিনেই অবস্থা খারাপ। সাদ কিছু বলে না। আখিদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়, কোলে করে আখিকে নিয়ে এগিয়ে যায়। আখিকে এমন ভাবে দেখে জালাল ছুটে আসে। আকি, কি হয়েছে তোমার? সাদ উত্তর দেয়, উষ্টা খেয়ে পড়ে এই অবস্থা। বলেই সে সামনের দিকে পা বাড়ায়। জালাল ব্যস্ত হয়ে পড়ে, আখির পেছন পেছন দরজা পর্যন্ত ছুটে যায়। সাদ আখিতে বাড়ির মেইন গেটের সামনে দাঁড় করায়, তারপরে জালালের দিকে ফিরে বলে, আপনি বুঝি জালাল? জালালের মুখে কৌতূহলের ছাপ। আপনি আমাকে কিভাবে চিনলেন? চিনেছি, যাই হোক আখিকে একটু বাড়ির ভিতরে দিয়ে আসুন, ও হাঁটতে পারছে না। আচ্ছা। সাদ আখির দিকে ফিরে চলে যায়। আখি তাকে আটকায় না, এমনকি বাড়ির ভেতরেও যেতে বলে না। সে সাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। অনুভূতির জোয়ারে ভেসে যায় তার মন, কিন্তু এমন হওয়ার কারণটা সে বোঝে না। আগে তো কখনো এমন হয়নি। এই অনুভূতি সম্পূর্ণটাই তার কাছে নতুন। জালাল কলিং বেল চাপে। জালালের শিমুর সামনে যাওয়া বারণ, তবুও আখির কথা ভেবে সে এখানে দাঁড়িয়ে থাকে। শিমু এসে দরজা খুলে দেয়। জীর্ণ শীর্ণ আখির দিকে তাকিয়ে সে জোরে জোরে বলে, খালাম্মা, ও খালাম্মা, তাড়াতাড়ি এসো। জালাল, ছোট আপার কি হয়েছে? পড়ে গেছি সোমাপা। তেমন কিছু না, আমাকে একটু ধরো, আমি হাঁটতে পারছি না। জালাল বলে, ওকে ভিতরে নিয়ে যা শিমু, আমি আসছি বলে সে চলে যায়। শিমু জালালের পানে চেয়ে থাকে। আস্তে আস্তে আখিকে ধরে ভেতরে আনে। জুবায়ের খান ড্রয়িং রুমেই বসেছিলেন। রুবাইয়া বেগম মেয়েকে দেখেই ছুটে যান। কি হয়েছে আখি তোর? আখি আম্মুকে জড়িয়ে কেঁদে ওঠে। আখিকে এমন ভাবে কাঁদতে দেখে জুবায়ের খান হতভম্ব। তিনি তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ান। রুবাইয়া বেগম আখিকে সোফায় বসান। মেয়ের এহেন অবস্থা দেখে ওনার মাতৃসুলভ মন কেঁদে ওঠে। হু হু করে কেঁদে ওঠেন তিনি। আখির চোখে মুখে চুমু এঁকে দিতে দিতে বলেন, কি হয়েছে আমাকে বল মা, কোথায় কষ্ট হচ্ছে? আম্মুকে বল, আম্মু সব ঠিক করে দেবে। আখি তার আম্মুর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। সাজি আখির কান্নার শব্দে নিচে নেমে আসে। বোনকে সামনে দেখে আখির কান্নার মাত্রা যেন আরো বেড়ে যায়। আখির কান্না ভরা মুখটা দেখে সাজির বুকটা ধক করে ওঠে। সে বোনকে আগলে নিয়ে বলে, কি হয়েছে আখি তোর? এমন কেন করছিস? আর পাজামাতে রক্ত কেন? জুবায়ের খান বলেন, কি হয়েছে আমাদের বলো। এভাবে কাঁদলে তো সমস্যার সমাধান হবে না, বরং উল্টে সমস্যা বাড়বে। আখি প্রথম থেকে সবটা বলতে থাকে। সবকিছু শুনে সবাই থম মেরে বসে পড়ে। জুবায়ের খানের চোয়াল শক্ত হয়ে যায়। তবে আখির এই অবস্থা ওনার মনকে ক্ষত বিক্ষত করে। যতই হোক উনি তো পিতা। সন্তানের এহেন পরিস্থিতি যে কেউ মেনে নিতে পারবে না। এতদিন ধরে একটা ঘটনা ঘটে চলেছে, আর সেটা তুমি আজ বলছো। আজ কি হতে পারত সেটা তুমি ধারণা করতে
পাচ্ছ? আমাকে আগে কেন বলনি? ওই ছেলের ব্যবস্থা আমি ঠিক করে দিতাম। ওই শিহাব এত নিচে নেমে গেছে, কি করতে যাচ্ছিল ও? ছাড়বো না ওকে, কিছুতেই না। ওকে জেলের ভাত খাওয়াবো। আমার বোনকে। আমি জানতাম না আব্বু ও এমন কিছু করবে। আর যদি উনি না থাকতেন তাহলে আমার। রুবাইয়া বেগম মেয়েকে জড়িয়ে কেঁদে ওঠেন। ওনার পুরো শরীর কাঁপছে। আখির সাথে কি হতে পারত সেটা ভেবেই ভয়ে কুঁকড়ে উঠছেন। আর লাগবে না পড়াশোনা করা, সারাদিন বাড়িতে থাক, কোনো দরকার নেই ইউনিভার্সিটি যাওয়া, আগে তোরা সুস্থ থাক। বলেই তিনি আবার কান্নায় ভেঙে পড়েন। ওই ছেলেটার জন্যই আজ আমার মেয়েটা বেঁচে ফিরেছে, নইলে নইলে কি হতো আমার আখির। জুবায়ের খান মুখে কিচ্ছু বলেন না, তবে মনে মনে শুকরিয়া আদায় করেন। তিনি সাদ সম্পর্কে যেটুকু জানেন তাতে ছেলেটা রাগী রকচটা হলেও মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে, প্রয়োজন ছাড়া তাদের পাশে ঘেঁষে না। এটাই তার চরিত্রের উত্তম বৈশিষ্ট্য। ঘরে গিয়ে বিশ্রাম নাও, ব্যাপারটা আমি দেখছি। আর এসব নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। সাজি, ওকে ঘরে নিয়ে যাও। সাজি জুবায়ের খানের কথা মতো তাকে ঘরে নিয়ে যায়। সে হাঁটতে পারছিল না ঠিকঠাক। সাজি তাকে খুব সযত্নে সিঁড়ি ভেঙে উপরে নিয়ে যায়। পেছন পেছন ছোটে রুবাইয়া বেগম। শিমু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছিল। রুবাইয়া বেগম যার আগে তাকে বলেন, শিমু, আখির জন্য গরম কিছু বানিয়ে নিয়ে আয়। শিমুও ছোটে রান্নাঘরে। আখিকে এমন ভাবে দেখতে যে তারও ভালো লাগছে না। আখিরা যেতেই জুবায়ের খান সোফায় বসে পড়েন। ভাবতে লাগেন ওদের শাস্তি কিভাবে দেয়া যায়। সাজি আর রুবাইয়া বেগম মিলে আখিকে জোর করে কিছু খাইয়ে দিলেন। সে তো খেতেই চাচ্ছিল না, তবুও ওষুধ খেতে হবে বলে অল্প একটু খেয়েছে। রুবাইয়া বেগম আখিকে ওষুধ খাইয়ে দিয়ে নিচে চলে গেলেন। রয়ে গেল সাজি। ওই শিহাব খারাপ জানতাম, কিন্তু তাই বলে তোর সাথেও। শয়তানরা সবসময় দুর্বল মানুষকে আঘাত করতে চায় আপু, ও সেটাই করেছে। বাইরে যতই আমরা শক্ত থাকার অভিনয় করি না কেন, সত্যি বলতে পুরুষ মানুষের কাছে আমরা দুর্বল, খুব দুর্বল। আজ সাদ ভাইয়া যদি না আসতেন তাহলে কি হতো? মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না রে আপু। আখি, কি সব বাচ্চাদের মতো কথা বলছিস? পাগল হয়ে গিয়েছিস? মেয়েদের ইজ্জত তাদের জীবনের থেকেও দামি। সেটাই যদি না থাকতো জীবন রেখে কি লাভ হতো? সাজি আখিকে জড়িয়ে ধরে বলে, অমর বলিস না আখি। ওনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আজ ওনার জন্যই আমি আমার শ্রেষ্ঠ জিনিসের হেফাজত করতে পেরেছি। উনি মানুষটা যেমনই হন না কেন, মনের দিক থেকে উনি খুব ভালো, খুব খুব। তোকে তো আমি সেটা আগের থেকেই বলেছিলাম। তুই যা, ঘরে গিয়ে রেস্ট কর। না, আমি এখানে থাকি, তুই ঘুমা, আমি তোকে ডিস্টার্ব করবো না। পরে আসিস আপু। আখির জোড়াজড়িতে সাজি নিজের রুমে যেতে বাধ্য হয়, তবে যাওয়ার আগে বলে যায় সে আবার আসবে। দরজাটা একটু বন্ধ করে দিস আপু, এই লাইটটাও অফ করে দিয়ে যা। আচ্ছা। সাজি যেতেই আখি বালিশে নিজের মুখ লুকায়, ধুকরে কেঁদে ওঠে। আজকে দিনটা যে তার কেমন গেছে সেটা শুধু সেই জানে। তবে সাদের প্রতি এক মিশ্র ভালোবাসার সৃষ্টি হয় তার মনে। মনের মধ্যে অবাধ্য অনুভূতি চারা দেয়, যে অনুভূতির কোনো নাম নেই, না আছে কোনো পরিচয়। সে শুধু জানে সেটা সম্মানের, শ্রদ্ধার। আখি ভেবে নেয় তাকে এবার থেকে সাবধানে থাকতে হবে। আখি নিজের চোখের পানি মুছে ভাবলো, কিন্তু এই শিহাবের কি হলো? ওকে যে অমন করে মারলো, ও বেঁচে আছে আধো নাকি? আখি আর কিছু ভাববে না, যা হয় হোক, মরে যাক। সে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। জুবায়ের খান বসেছিলেন। আজ ইসফাক আর তার ছেলের আসার কথা ছিল, কিন্তু আখির এই অবস্থায় তাদের আধেও আসা উচিত কিনা তিনি বুঝতে পারছেন না। স্বামীকে চিন্তিত দেখেও রুবাইয়া বেগম কিছু বলছেন না। মূলত কাল থেকে তিনি স্বামীর সাথে ভালোভাবে কথাই বলেননি, যদিও এতে কিছু যায় আসে না জুবায়ের খানের। তিনি মনে করেন তিনি যা করছেন সকলের ভালোর জন্যই করছেন। কিছুক্ষণ পরে জুবায়ের খানের ফোনে কল আসে। কল রিসিভ করেই জুবায়ের খানের মেজাজ গরম হয়ে যায়। কল কেটে সাজি বলে চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দে কেঁপে ওঠে রুবাইয়া বেগম সহ শিমু। সাজি আখির ঘরে বসেছিল। জুবায়ের খানের ডাকে তাকে রেখে হন্তদন্ত হয়ে ছুটে আসে। কিছু
বলেছিলে আব্বু? ওই সাদওয়ান চৌধুরীর ফোন নম্বর চাই আমার, এক্ষুনি, এক্ষুনি মানি এক্ষুনি। সাজি ভয়ে ভয়ে দোতলায় আসে, ফোন নিয়ে জুবায়ের খানকে নাম্বারটা দেয়। কি হয়েছে? ফোন নম্বর দিয়ে কি হবে? জুবায়ের খান রুবাইয়া বেগমের কথার কোনো উত্তর দেয় না। হ্যালো, আয়ান, জুবায়ের খান হুঙ্কার দিয়ে ওঠেন। কি চাইছোটা কি তুমি? আরে মিস্টার খান যে, কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমাকে কল করলেন। মেয়ে তাহলে এই বাড়িতে দিচ্ছেন? স্টার্ট আপ। কুল মিস্টার খান, কুল। ওদিকে সাজি আর রুবাইয়া বেগম বোঝার চেষ্টা করছেন কি হয়েছে। আখিরও ঘুম ভেঙেছে অনেকক্ষণ, সে দোতলায় দাঁড়িয়ে সবটা শুনছে, কিন্তু এদের কথা কিছুই তাদের মাথায় ঢুকছে না। ফয়জালকে কি বলেছ তুমি? ওকে হাত পা ভাঙার হুমকি দিয়েছ তুমি? খবর পৌঁছে গেছে তাহলে? তুমি কি ভাবছ এইসব করলেই আমার মেয়েকে তোমাদের হাতে তুলে দেব? তাহলে ভুল ভাবছো তুমি। ওকে কোনোদিন আমি তোমাদের হাতে তুলে দিব না। কেন দেবেন না? কি কমতি আছে আমার ভাইয়ের? যে বাড়িতে তোমার মতো একজন আছে সেই বাড়িতে আমি আমার মেয়েকে বিয়ে দিব না।